যে সুপ্রিম কোর্টে যেহেতু মামলাটা পেন্ডিং আছে সেই জন্য লাইভ স্ট্রিমিং করা যাবে না, এটা আমরা সম্পূর্ণ বানিয়ে বলা একটা অসত্য কথা। সুপ্রিম কোর্ট কি কখনো বলেছে যে তুমি লাইভ স্ট্রিমিং করতে পারো, লাইভ স্ট্রিম করা যাবে না, বৈঠকে বসতে পারো? এই সম্বন্ধে সুপ্রিম কোর্ট কোনো উচ্চারণই করেনি। হঠাৎ মুখ্যমন্ত্রীটা কোত্থেকে পেলেন? কেন জুনিয়র ডাক্তাররা তো এত ভয় পাচ্ছে না, তাই না? মুখ্যমন্ত্রী এত ভয়ের কারণ হচ্ছে তিনি লুকোতে চাইছেন। জুনিয়র ডাক্তাররা কিছুই লুকোতে চাইছে না, বরং হয়তো তারা চাইছে অনেক কিছু প্রকাশ হয়ে যাক সাধারণ মানুষের সামনে। পাবে না সে আপনিও জানেন, নাহলে আপনি যদি চলে যেতে চান তাহলে জোড়হাত করে বলছি আপনি আমাদের মুক্তি দিন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনাকে আমি বলছি, অভিযুক্ত হিসেবে ধরে নিয়ে বলছি যে আপনার জন্যে, আপনার নির্দেশ মতো এই সব এভিডেন্স ধ্বংস হয়েছে, এসব এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে, নষ্ট করা হয়েছে। এরপরে স্বাভাবিক বিচার কী করে হবে? বিচার চাইছি, বিচার তো আমরা সকলেই চাইছি। তিনি তার বদলে হয়তো চাইছেন ভিডিওগ্রাফি হোক, যাতে উনি সুপ্রিম কোর্টে যেরকম একটা ডক্টরড কোশ্চেন জমা দিয়েছেন না, টেকনিক্যাল গ্লিচ বলে, এরকম একটা কিছু বললে তার যে অংশগুলো তার অসুবিধা ঘটাচ্ছে সেগুলো কেটে একটা বার করে দেবেন, যেই সব মিটিং হয়েছিল তার ভিডিওগ্রাফ। আমার তো এটাও প্রশ্ন যে এই টেকনিক্যাল গ্লিচ সহ পুরো ঘটনাটা, পুরো ভিডিওগ্রাফিটা কেন জমা দেওয়া হলো না? কত লুকোবেন? যত লুকোবেন তত ধরা পড়ে যাবেন। তৃতীয়বারের জন্য ভেস্তে গেল জুনিয়র ডাক্তার এবং মুখ্যমন্ত্রীর বৈঠক। আজকে নবান্নে 2 ঘন্টা 10 মিনিট চলল স্নায়ুযুদ্ধ। জুনিয়র ডাক্তারদের প্রধানতম শর্তের মধ্যে অন্যতম শর্ত ছিল যে পুরো বৈঠকটির লাইভ স্ট্রিমিং করতে হবে। 35 জন জুনিয়র ডাক্তার উপস্থিত হয়েছিলেন নবান্নে বৈঠকের জন্য, কিন্তু শেষ পর্যন্ত লাইভ স্ট্রিমিং করতে দেওয়া হলো না। আর সেই পরিপ্রেক্ষিতে ফিরে এলেন জুনিয়র ডাক্তারেরা। মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছেন যে যেহেতু এই বিষয়টি হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়, তাই এটি লাইভ স্ট্রিমিং করা যাবে না। আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আরেকটু কথা বলতে, আরেকটু জানতে এসেছি প্রাক্তন বিচারপতি এবং বর্তমান সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে। স্যারকে আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত জানাবো। প্রথমেই নমস্কার স্যার, আজকে যে বিষয় নিয়ে এই ঘটনাটি ঘটলো, অর্থাৎ লাইভ স্ট্রিমিংয়ের কারণে এত বড় একটা গুরুত্বপূর্ণ বৈঠক যেটা হওয়ার কথা ছিল, তৃতীয়বারের জন্য সেটি ভেস্তে গেল। মুখ্যমন্ত্রী টানা 2 ঘন্টা 10 মিনিট এই জুনিয়র ডাক্তারের অপেক্ষায় নবান্নের সভাগৃহে বসে রইলেন, কিন্তু তারা এলো না। একটাই দাবি, লাইভ স্ট্রিমিং করতে দিতে হবে। কোন জায়গাটায় অসুবিধা হলো? আপনি তো দীর্ঘদিন ধরে বিচারপতি ছিলেন, তো যখন কোনো বিষয় সুপ্রিম কোর্টের বিচারাধীন থাকে তাহলে সেটার লাইভ স্ট্রিমিং হয় নাকি? আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা তো দেখেছি যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যে সমস্ত মামলাগুলোর হিয়ারিং হয়, মুখ্যমন্ত্রীর যে সমস্ত প্রশাসনিক বৈঠক হয়, সেগুলোর তো লাইভ স্ট্রিমিং হয়। তাহলে এইটার লাইভ স্ট্রিমিং করতে এত অসুবিধাটা কোথায় হলো? লাইভ স্ট্রিমিং করার কোনো অসুবিধেই নেই, করা যেতে পারত। এবং মুখ্যমন্ত্রী যে বলেছেন শুনছি যে সুপ্রিম কোর্টে যেহেতু মামলাটা পেন্ডিং আছে সেই জন্য লাইভ স্ট্রিমিং করা যাবে না, এটা আমরা সম্পূর্ণ বানিয়ে বলা একটা অসত্য কথা। সুপ্রিম কোর্ট কি কখনো বলেছে যে তুমি লাইভ স্ট্রিমিং করতে পারো, লাইভ স্ট্রিম করা যাবে না, বৈঠকে বসতে পারো? এই সম্বন্ধে সুপ্রিম কোর্ট কোনো উচ্চারণই করেনি। হঠাৎ মুখ্যমন্ত্রীটা কোত্থেকে পেলেন? আসলে উনি যে স্বভাবসুলভ ভঙ্গিতে মিথ্যে কথাগুলো বলেন, এটা তারই মধ্যে একটা। এবং উনি লাইভ স্ট্রিমিংটা এড়িয়ে যেতে চাইছেন, তার কারণ তো স্পষ্ট বোঝা যায় যে লাইভ স্ট্রিমিং হলে জুনিয়র ডাক্তার যারা এই ক্ষেত্রে বিশেষজ্ঞ, তারা এমন কিছু প্রশ্ন করে বসতে পারে যাতে মুখ্যমন্ত্রীর মুখোশ তো খুলেই গেছে, বাকিটাও খুলে যাবে। এই ভয়তে মুখ্যমন্ত্রী চাইছেন না যে লাইভ স্ট্রিমিং হোক। লাইভ স্ট্রিমিং হলে অসুবিধে কী? কোর্টের প্রসিডিং তো লাইভ স্ট্রিমিং হয়, একটা স্বচ্ছতা তো থাকতো লাইভ স্ট্রিমিং হলে। তো ট্রান্সপারেন্সির জন্য এটা প্রয়োজন নয়। মুখ্যমন্ত্রী তো সবই ঢেকে রাখতে চাইছেন, অপরাধীদের ঢেকে রাখতে চাইছেন। এদিকে স্বজন অপরাধ মানুষের নাম তো বিভিন্ন এতে ঘুরছে, এবং এটাও শোনা যাচ্ছে যে জুনিয়র ডাক্তাররা এই অবস্থান করছেন তারা নাকি যারা খুনি তাদেরকে চেনেন, তাদেরকে জানেন, অথচ তারা বলতে চাইছেন না। এটা নানা রকম খবর ঘুরছে। তো এগুলোও তো জানা যেত, এই প্রশ্নও তো মুখ্যমন্ত্রী করতে পারতেন যে তোমরা নাকি চেনো, তা জানো, তাদেরকে তোমরা নিজেদের সংঘবদ্ধ থাকার কারণে এই নামগুলো বলছো না, সিবিআইকে গিয়ে বলে দাও। এটা মুখ্যমন্ত্রী বলতে পারতেন, তাহলে আমরা বুঝতে পারতাম যে নামগুলো ঘুরছে বা যে নামগুলো এই জুনিয়র ডাক্তাররা জানে বলে আমরা শুনছি বিভিন্ন সূত্রে, সেটার একটা এসপার ওসপার হতো। সেটাও হলো না। তো মুখ্যমন্ত্রী এত ভয় পেলেন কেন? জুনিয়র ডাক্তাররা তো এত ভয় পাচ্ছে না,
তাই না? মুখ্যমন্ত্রী এত ভয়ের কারণ হচ্ছে তিনি লুকোতে চাইছেন, জুনিয়র ডাক্তাররা কিছুই লুকোতে চাইছে না, বরং হয়তো তারা চাইছে অনেক কিছু প্রকাশ হয়ে যাক সাধারণ মানুষের সামনে। আর এটা একটা এত বড় ঘটনা, এটা মানুষ জানবে না আপনার সঙ্গে কি কথা হচ্ছে, কি এমন গোপন কথা হচ্ছে। আবার কি আপনি একটা কোনায় ডেকে নিয়ে গিয়ে আপনার পুলিশ অফিসারকে দিয়ে যারা যে 35 জন আছে তাদেরকে 10 লক্ষ টাকা করে দেবেন নাকি, দেওয়ার ব্যবস্থা করবেন, সেই জন্য করছেন না নাকি? আপনি তো টাকা দিয়ে কেনা ছাড়া কিছু বোঝেন না, সেই জন্যই কথাটা বললাম যে আপনি টাকা দিয়ে কিনতে চাইছেন হয়তো তাদেরকে, তো তাদেরও তো ট্রান্সপারেন্ট থাকার দরকার আছে। এই জন্য মুখ্যমন্ত্রী এড়িয়ে যাচ্ছেন বারে বারে বিষয়টা। কিন্তু স্যার একটা প্রশ্ন উঠছে যে মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে আমি পদত্যাগ করতে রাজি আছি, কিন্তু আমি চাই যে নির্যাতিতা বিচার পাক। আরে নির্যাতিতা বিচার পাবে কি পাবে না সে তো আস্তে আস্তে সেই ব্যবস্থা হচ্ছে, পাবে না সে আপনিও জানেন। নাহলে আপনি যদি চলে যেতে চান তাহলে জোড়হাত করে বলছি আপনি আমাদের মুক্তি দিন, আপনি চলে যান। আপনাকে পশ্চিমবঙ্গের মানুষ আর চাইছে না, আপনি চলে যান। যাচ্ছেন না কেন? কেন জ্বালাচ্ছেন আমাদেরকে? সাধারণ মানুষকে এই বিমর্ষ করে রেখে দিয়েছেন গত 1 মাসের বেশি দিন ধরে। এইভাবে একটি নারীর মৃত্যু হওয়ায়, খুন হওয়ায়, ধর্ষিতা হওয়ায় কত নির্লজ্জ আপনি হবেন? চলে যান, বসান না, ভাইপোকে বসিয়ে চলে যান। আপনি যদি একাই যান, মুখ্যমন্ত্রী হিসেবে যদি পদত্যাগ করতে চান, ভাইপোকে বসান, বসিয়ে যান, দেখি আপনার দল কেমন টেকে। আর নাহলে পুরো মন্ত্রিসভা শুদ্ধ রিজাইন করুন, রাষ্ট্রপতি শাসনে ভোট হোক। আপনি যদি আবার ক্ষমতায় আসতে পারেন আসবেন, অসুবিধা নেই, গণতন্ত্রে যা হবে হবে, কিন্তু রাষ্ট্রপতির শাসনে হোক, দেখি না কি হয়। আপনি চলে যান, দয়া করে চলে যান। বিচার হবে, শাস্তি হবে কি হবে না সে আপনিও বুঝে গেছেন, আমরাও বুঝে গেছি, আমরা যারা খবর রাখছি ঘটনার। কোনো শাস্তি কারো হবে না। প্রমাণ যদি এভাবে ধ্বংস করে দেওয়া হয় একেবারে ইচ্ছাকৃতভাবে, একেবারে প্ল্যানফুলি, তাহলে আজকে আমরা খবরের কাগজে কী দেখছি? আজকের খবরের কাগজে দেখছি যে যারা সংগ্রহ করতে এসেছিলেন তাদের মধ্যে 2 জন সিভিক পুলিশ। সিভিক পুলিশ কারা? সিভিক পুলিশ? 2 জন এসেছিলেন, তারা কেউ বিশেষজ্ঞ সেই অর্থে নন। বিশেষজ্ঞদের যে লেভেলের বিশেষজ্ঞদের থাকার কথা, থাকলে ভালো হতো, থাকার কথা আমি বলছি না, সেই স্তরের বিশেষজ্ঞ তারা নন। অথচ বিশেষজ্ঞ তখন অফিসে হাজির ছিলেন, তিনি কেন এলেন না? তার তো আসা উচিত ছিল। একের পর এক এই হত্যাকাণ্ডে, এই ধর্ষণকাণ্ডে একের পর এক বিভিন্ন রকমের রহস্য লোকের সামনে আসছে, কিন্তু লোকে তার নিজের মতো করে উত্তর নিয়ে নিচ্ছে, উত্তর পেয়ে যাচ্ছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনাকে আমি বলছি, অভিযুক্ত হিসেবে ধরে নিয়ে বলছি যে আপনার জন্যে, আপনার নির্দেশ মতো এই সব এভিডেন্স ধ্বংস হয়েছে, এসব এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে, নষ্ট করা হয়েছে। এরপরে স্বাভাবিক বিচার কী করে হবে? বিচার চাইছি, বিচার তো আমরা সকলেই চাইছি, কিন্তু বিচার করতে গেলে তো এই এভিডেন্সগুলোর ওপর দাঁড়িয়ে বিচারটা করবেন বিচারপতি বা বিচারক। সে এভিডেন্সই তো নেই, মুছে দিয়েছেন। এই জন্য হচ্ছে, তিনি চাইছেন না লাইভ স্ট্রিমিং হোক, তিনি তার বদলে হয়তো চাইছেন ভিডিওগ্রাফি হোক, যাতে উনি সুপ্রিম কোর্টে যেরকম একটা ডক্টর কোশ্চেন জমা দিয়েছেন না, টেকনিক্যাল গ্লিচ বলে, এরকম একটা কিছু বললে তার যে অংশগুলো তার অসুবিধা ঘটাচ্ছে সেগুলো কেটে একটা বার করে দেবেন, এই সব মিটিং হয়েছিল তার ভিডিওগ্রাফ। আমার তো এটাও প্রশ্ন যে এই টেকনিক্যাল গ্লিচ সহ পুরো ঘটনাটা, পুরো ভিডিওগ্রাফিটা কেন জমা দেওয়া হলো না? কত লুকোবেন? যত লুকোবেন তত ধরা পড়ে যাবেন। আপনি যান, আমি করজোড়ে অনুরোধ করছি। নাহলে আমরা তো আপনাকে তাড়াবই, আপনি যদি নিজে চলে যান তাহলে আপনার মানটা বাঁচে। স্যার, মুখ্যমন্ত্রী আজকে একটা কথা বলেছেন যে এরা বিচার নয়, এরা চেয়ার চায়, জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বলেছেন। তো আমরা তো দেখেছি যে এরা সম্পূর্ণ নিজেদের মতো স্বতঃপ্রণোদিতভাবে আন্দোলন করে চলেছে এতদিন ধরে, তাহলে ওনার এই মন্তব্যের কারণ? ঠিক আছে, ওনাকে বলুন যে হ্যাঁ, এরা বিচার চায় না, এরা চেয়ারই চায়। আপনি দয়া করে চেয়ারটা ছাড়ুন, অনেক হয়েছে। আপনার খাদ্যমন্ত্রী জেলে, আপনার শিক্ষামন্ত্রী জেলে, আজকে একটা দুষ্কৃতকারী বেল পেয়েছে, এরকম সব ঘটনা ঘটছে। এতদিন ধরে এতগুলো লোক তো জেলে আছে। মানিক ভট্টাচার্যকে তো আপনি সরাননি, এমএলএ পদ থেকে সরাননি, দল থেকে বহিষ্কার করেননি, কিছুই করেননি, কারণ সে আপনার ক্লাসমেট। এইসব জোচ্চোরদের সঙ্গে আপনি তো পড়াশোনা করেছিলেন। আপনার কাছ থেকে আমরা কী বেশি আশা করব? আমরা আশা করি না। আপনি এসব অভিনয় করছেন, আমি ছেড়ে চলে যেতে পারি, অমুক তমুক, এইসব অনেক অভিনয় আপনি খুব ভালো জানেন এবং করেছেন এর আগে। আপনি এসব বাজে কথা বলছেন, তো আপনার ধরা পড়ার প্রচুর সম্ভাবনা থেকে যাচ্ছিল যদি লাইভ স্ট্রিমিং হতো।
আপনি তাহলে আর কথা বদলাতে পারতেন না, যেমন 10 লাখ টাকা নিয়ে কথাটা বদলে ফেলে বিপদে পড়ে গেছেন, সেরকম সব হতো। ওই জন্য আপনি লাইভ স্ট্রিমিং চাননি। আর ডাক্তারদের আপনি জিজ্ঞেস করতে পারতেন যে তোমাদের বন্ধুদের নাম যেভাবে ঘুরে বেড়াচ্ছে হত্যাকারী হিসেবে, তাদের নামগুলো বলো না। যদি এই প্রচার সত্য হয় তাহলে তারা বলে দিত নাম, নাহলে বলতো আমরা জানি না। বা আপনি জনে জনে জিজ্ঞেস করতে পারতেন লাইভ স্ট্রিমিংয়ে, তাহলে তাদের এটা প্রতিক্রিয়া ধরা পড়তো, মানুষ বুঝে নিত যে তারা জানে কি জানে না এই নামগুলো। অনেক কিছু তো হতে পারতো, তিনি তো কিছু হতে দিলেন না। এই নামগুলো বেরিয়ে এলে আপনার সবচেয়ে বেশি বিপদ হতো। যে ডাক্তারি ছাত্ররা আন্দোলন করছে তাদের বিপদ তত কিছু ছিল না, আপনার বিপদ ছিল। সেই জন্যে স্যার, একটা পরিসংখ্যান দেওয়া হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে 28 জনের মৃত্যু হয়েছে এই কর্মবিরতির কারণে এবং 7 লক্ষ মানুষ তারা চিকিৎসার পরিষেবা থেকে বঞ্চিত। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আরও পিছিয়ে গেল এই আলোচনা। তাহলে এটা কতটা খারাপ হলো আমাদের স্বাস্থ্য ব্যবস্থার জন্য? প্রথম কথাই যে কজনের মৃত্যু হয়েছে বলে বলছে এবং এত লোক স্বাস্থ্য পরিষেবা পেল না বলে বলছে, এটা সম্পূর্ণ আর একটা ভাঁওতাবাজি। যাদের মৃত্যু হলো বলে বলছে তারা কোন কোন এলাকা থেকে এসেছিল তার তো একটা লিস্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, আমরা তো পেয়েছি সেই লিস্টটা। তারা অত দূর দূর থেকে আসছে কেন? আরজি করে আর জায়গা পাচ্ছে না পৃথিবীতে, আরজি করে আসছে। আর যদি না পায় তাহলে কেন পাচ্ছে না পশ্চিমবঙ্গে? আর কোথাও কেন পাওয়া যাচ্ছে না? মাত্র 32 জন মারা গেল, তো 32টা বেডের ব্যবস্থা করা গেল না? এতগুলো হসপিটাল আছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, এত আপনার স্পেশালাইজ ইনস্টিটিউশন আছে, প্রায়ই তো একটা করে উদ্বোধন করেন। উদ্বোধনের জন্য উদ্বোধন করেন সেটা আমরা বুঝতে পারি। আপনার তো কোনো কাজ নেই, কোনো পরিকাঠামো তৈরি করা, শুধু একটা বাড়ি তৈরি করে নীল সাদা রঙ করে দিলেন, কোত্থেকে কিনে আনলেন নীল সাদা রঙ সে আপনিই জানেন ভালো করে, নিজে বলে দিলেন একটা হসপিটাল হয়ে গেল, একটা টার্সিয়ারি হসপিটাল হয়ে গেল। এভাবে হয় নাকি? এসব ভাঁওতাবাজিতে মানুষ প্রতিদিন দেখতে পাচ্ছেন এবং আরও প্রকট হয়ে যাচ্ছে, এখন হয়ে গেছে। স্যার, এত তথ্য প্রমাণ লোপাটের প্রশ্ন যেখানে উঠছে, তারপরে ঠিক আর কতটা গোপনীয়তা ছিল যার জন্য এই লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে ওনার এত অনীহা? না না, যদি প্রশ্নের মুখে পড়তেন, এটা বুঝুন যে যদি উনি প্রশ্নের মুখে পড়তেন, ডাক্তাররা তো ওনার পারিষদ নন, ডাক্তাররা ওনার চাটুকার নন। অনেকজন ডাক্তার থাকতে পারেন যারা অনেক স্পষ্ট প্রশ্ন, অনেক তীক্ষ্ণ প্রশ্ন। আর এটা জেনে রাখতে হবে যে যারা ডাক্তার তাদের বুদ্ধিশুদ্ধি, জয়েন্ট এন্ট্রান্স পাস করে এসেছেন, তো সবাই তো আর জালিমাল নয়, অনেকেই আছেন বুদ্ধিমান। তারা যেসব প্রশ্ন করতে পারতেন সে প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রী দিয়ে উঠতে পারতেন না। আপনার সেই বিদ্যে বুদ্ধি নেই যে একটা শার্প কোশ্চেনের রিপ্লাই আপনি দেবেন। আর মিথ্যে কথা বলবেন, মিথ্যে কথা বললে পরের দিন ধরা পড়ে যান, পরে বড় মুহূর্তে ধরা পড়ে যাবেন। মিডিয়া তো নজর রাখছে প্রত্যেকটা ব্যাপারের উপর, মিডিয়াই তো তুলে আনছে একের পর এক। তাহলে এই জন্যে মুখ্যমন্ত্রী করতে দেননি। বিপদের কী আছে? বিপদ তো কিছুই হয়নি। বিপদ হচ্ছে আপনি বিভিন্ন হসপিটালে দেখুন না যে সিনিয়র ডাক্তাররা তো যতটা সম্ভব ম্যানেজ করছেন। কালকেই তো আমি একজনের ছেলের ইন্টারভিউ দেখছিলাম, এক ভদ্রলোকের। তিনি বললেন, হ্যাঁ আমার পেশেন্টকে আমি বাঁচাতে পারি, আমার পেশেন্ট বাঁচেনি ঠিকই, কিন্তু যে পরিষেবা আমি পেয়েছি সেটা আমার স্বীকার করতেই হবে। কাঁদতে কাঁদতে বলছিলেন কথাটা। তো এইসব জুনিয়র ডাক্তারদের উপর চাপিয়ে দিলে তো হবে না। অবশেষে অত্যন্ত নমনীয়ভাবে মুখ্যমন্ত্রী বলেছেন যে ওরা ছোট, আমি ওদের ক্ষমা করে দিলাম, কিন্তু ওদের বিরুদ্ধে আমি কোনো ব্যবস্থা এই মুহূর্তে নেব না। আরে ক্ষমা না করে দেখুন না আপনার কি হয়। ক্ষমা করতে হবে না, আপনার সাহস থাকলে আপনি ক্ষমা না করে দেখুন, তারপর দেখুন কি আগুন জ্বলে। আপনার দিন শেষ হয়ে গেছে, আপনি নিজেই তো সবচেয়ে বেশি বুঝতে পারছেন। ক্ষমা করা না করা মানে আপনি ব্যবস্থা নিয়ে দেখুন না। আমি তো আজ থেকে অনেকদিন আগে বলেছি যে একজন জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেখুন। এখনও আদালত, আইন আদালত বলে একটা জিনিস আছে, আপনাকে শেষ করে দেওয়া যাবে আইনের আদালতে। হচ্ছে তো দিনের পর দিন হচ্ছে, কাকে মিটিং মিছিল কিচ্ছু তো করতে যেত না, এখন তো প্রত্যেকটা জিনিস হচ্ছে আদালতের আদেশে হচ্ছে। আপনি আটকাতে পারছেন না? তখন আটকাতে পারতেন যদি জুনিয়রদের ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন। সারা বাংলা আরও উত্তাল হয়ে উঠত, এখনও হয়ে উঠবে। অন্য বিভিন্ন অনেক কারণ আছে, সামনে আসছে, অনেক কারণ সামনে আসছে, উত্তাল হয়ে উঠবে আবার। আপনি সামলাতে পারবেন না যতই আপনি উৎসবে যোগ দেওয়ার আহ্বান জানান। কিসের উৎসব? মৃতদেহের ওপর দিয়ে উৎসব? আপনি আগ্নেয়গিরির ওপরে পিকনিক করার জন্য আপনার লোকজনকে ডাকুন, 85,000 করে টাকা দিন।
স্যার, সবথেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই যে সিচুয়েশন, এই যে পরিস্থিতি যেখানে একটা এরকম চারিদিকে অনিশ্চয়তা তৈরি হয়েছে, 32 দিন ধরে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করছে, তো এই আলোচনার যে জায়গাটা যখন হলো না, তাহলে আগামী কি সলিউশন হতে পারে? আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ স্যার, আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় যখন বিভিন্ন ক্ষেত্রে উনি তো নিজেও চলে যান, মানে যখন স্বাস্থ্য ভবনে এরকম ধরনের একটা ধর্ণা চলছে, অবস্থান চলছে, তাহলে উনি নিজেও গিয়ে তো এই জুনিয়র ডাক্তারদের সাথে কথা বলতে পারতেন। তাহলে এখানে তার এই সক্রিয়তা দেখা গেল না। না না, এই সক্রিয়তা দেখা যাওয়ার মতো পরিস্থিতিটা নেই, কারণ জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনে বসে আছেন, উনি ডাকাডাকি করছেন, উনি ওনার আমলারা ডাকাডাকি করছেন। তো সেই ডাকাডাকির মধ্যে যেটা ওরা চাইছে, খুব সামান্য চাওয়া যে একটা লাইভ স্ট্রিমিং হবে, স্বচ্ছতার জন্যই এটা হওয়া দরকার। কেন হবে না? কেন হবে না? লাইভ স্ট্রিমিংয়ের বিষয়ে আমি একটা ছোট্ট কথা বলি। আমার আদালতে আমি লাইভ স্ট্রিমিং হতে দিতাম না, কারণ সেই লাইভ স্ট্রিমিংয়ে কী হতো, অনেক সময় দেখা গেছে যে লাইভ স্ট্রিমিং একটা পার্ট রেকর্ড করে রাখা হলো, সেখানটাকে এডিট করে এমন দুটো কথা ঢুকিয়ে দেওয়া হলো যাতে লোকে আদালতের বিরুদ্ধে লাফাতে শুরু করছে বা অন্য কারো বিরুদ্ধে লাফাতে শুরু করছে। সেই বিপদ থেকে বাঁচার জন্যে আমি আমার আদালতের লাইভ স্ট্রিমিং হতে দিতাম না। কিন্তু তাদের অ্যাডভোকেট জেনারেলকে আমি পরিষ্কার জানিয়েছিলাম যে এটা ওপেন কোর্ট প্রসিডিং, যে কোনো মানুষ, দরজা খোলা আছে, এসে কোর্টে এসে দেখে যেতে পারেন যে কী হচ্ছে, যে কোনো মানুষ। তাহলে আপনি দরজা খুলে দিন না, যেখানে আলোচনা হবে ডাক্তারদের সঙ্গে সেখানে দরজা খুলে দিন, আমরা সবাই গিয়ে হাজির হয়ে দূর থেকে দেখব কী প্রশ্ন হচ্ছে, কী উত্তর হচ্ছে। সেটাও কি আপনি করতে পারবেন? সেটাও পড়বেন না। আপনি বন্ধ দরজার আড়ালে ফিসফাস করবেন, তারপর আপনি বেরিয়ে এসে একরকম বিবৃতি দেবেন, ডাক্তাররা বেরিয়ে এসে একরকম বিবৃতি দেবেন, আপনি বলবেন ওরা মিথ্যাবাদী, যেমনভাবে ওই মৃত মেয়েটির মা বাবাকে মিথ্যাবাদী বানাচ্ছেন। এইসব জায়গা থেকে বেরিয়ে আসুন না, যদি আপনার সৎ সাহস থাকে। সৎ সাহসও উনি সৎও নন, ওনার সাহসও নেই, উনি একটি অসৎ মানুষ এবং মিথ্যাবাদী মানুষ। সাহসের করতে গেলে ভিতুর ডিম। চ্যালেঞ্জ নিন না, দেখি নিন চ্যালেঞ্জটা, ওটা তো আপনার হাঁটুর বয়সী। আর পারলে আপনি শাস্তিমূলক ব্যবস্থা করুন, দেখুন আমরা কি করি, আইন আদালত কি করে। আমরা যারা আইন সম্বন্ধে কিছুটা চর্চা করেছি, আমরা কি অবস্থা করে ছাড়ি আপনার গভর্নমেন্টের, আপনি দেখতে পাবেন। আমরা জানি না যে এর শেষ কোথায়, কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা ফিরে এসেছেন নবান্ন থেকে এবং তারা জানিয়েছেন যে এই আন্দোলন কিন্তু চলতে থাকবে কর্মবিরতি। এর শেষ কোথায় আমরা জানি না, কিন্তু শেষ পর্যন্ত একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। সেটা যেভাবেই হোক, আমরা তিলোত্তমার বিচার চাই। ক্যামেরায় অজিত দাসের সঙ্গে সাথী নিয়োগী দাসের রিপোর্ট, ইমেজ বেঙ্গল।